বাংলাদেশের ব্যবসায়ীরা সবসময় আপত্তি করে আসছিল যে এলডিসি উত্তরণটা কীভাবে পেছানো যায়। অর্থনীতিবিদদের মধ্যে আমরা মিক্সড রিয়েকশন পেয়েছি, কেউ পক্ষে বলেছেন, কেউ পেছনের পক্ষে বলেছেন, কেউ পেছনের বিপক্ষে কথা বলেছেন। এই রাজনৈতিক সরকার ক্ষমতা আসার আগেই আমরা যেটা জানতে পারি যে আসলে তারা উদ্যোগ নেয় যেটা পেছনের ব্যাপারে তারা এই করবে। অন্তর্বর্তী সরকার যদিও বিরোধী ছিলেন, তারপরে সরকার ক্ষমতা আসার পরে তিনি আসলে চিঠি দেয় এবং প্রধানমন্ত্রী এপ্রিলের 4 তারিখে জাতিসংঘকে লিখে এলডিসিতে পেছনের ব্যাপার এবং সিডিপি সেই সুপারিশই করছে। বলবেন যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আপনার মূল্যায়নটা? সিডিপির সুপারিশটা তারা পেছানোর প্রস্তাবটাকে সমর্থন করেছে, কিন্তু সেটাও কন্ডিশনের ভিত্তিতে, শর্ত সাপেক্ষ। বিশেষ করে তারা বলেছে যে এই পেছানোটাকে, এই এসটিএস যেটা করা হয়েছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটার বাস্তবায়নকে যেন কোনো রকমের দেরিতে না ফেলে দেয়। এটাও বলেছে যে পেছানোর আবেদন এটাই শেষ, এরপরে অন্য কোনো আবেদন তারা বিবেচনায় আনবেন না। আর 3 বছরের মেয়াদ যেটা প্রস্তাব করা হয়েছে সেটাকে তারা সমর্থন করবে না। সেটা হচ্ছে যে এটা 3 বছর লাগার কথা না, ইচ্ছে কমও হতে পারে। কত হবে সেটা কিন্তু সেই সংখ্যাটা তারা বলে যাবে। আর এসটিএসের যে পদক্ষেপগুলোর একটা তালিকা আছে, প্রায় 157টা পদক্ষেপ ওখানে দেওয়া আছে। এগুলো সার্বিকভাবে তারা বলছে যে হ্যাঁ এগুলো প্রয়োজন আছে, কিন্তু এখানে সিকোয়েন্সিংয়ের দরকার, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এবং সেই সিকোয়েন্সিংটা প্রায়োরিটাইজেশনের ভিত্তিতে হতে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম। সেই জন্য তারা একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যানের কথা বলেছে। এই এখন তো ধরেন সিডিপি রেকমেন্ডেশনটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে যাবে, এটা জুলাইতে তাদের মিটিং হওয়ার কথা। আমার অনুমান যে ওখানেই তারা মেয়াদটা কত হবে এক্সটেনশন সেটা নির্ধারিত হতে পারে। একটা তো প্রেসিডেন্ট আছে, কোভিডের কারণে 2 বছর বাড়ানো হচ্ছে। এটাও কি 2 বছর হবে? কারণ 3 বছর তো সমর্থন পায়নি, তো সেটা এখন দেখার বিষয়। তো 2 বছর হলেও আপনার এই গ্র্যাজুয়েশনের পরে তো আরও 3 বছর পাওয়া যায় ট্রানজিশনের জন্য বড় বড় বাজারগুলোতে। কাজে ইফেক্টিভলি আপনি 5 থেকে ম্যাক্সিমাম 6 বছর হতে পারেন। তো ওই সময়ের মধ্যে এসটিএস ইমপ্লিমেন্টেশন পুরোপুরি বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। একটু বলবেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সবসময় মানে এলডিসি উত্তরণের বিপক্ষে কথা বলেন। অনেকেই মনে করেন যে আসলে তারা মানে প্রতিযোগিতা করতে চান না, খুব সহজে মুনাফা গড়ে তোলার একটা রাস্তা খোঁজেন। মানে এখানে তাদের যেটা এটার বিপক্ষে থাকার কারণ হলো যে আমাদের ট্যারিফ পলিসি, এলডিসি হওয়ার কারণে যে সমস্ত ছাড় ডব্লিউটিও থেকে আমরা পাই, উচ্চ ট্যারিফ দেয়, সেইগুলো থাকবে না। কাজেই আমাদের বাজারে বিদেশি প্রতিযোগিতা বেড়ে যেতে পারে, সেটা একটা ভীতি আছে। কাজে একটু আরামে ব্যবসা করলাম এটা না, প্রতিযোগিতা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হবে। আর এক্সপোর্টারদের যেটা যে এলডিসি গ্র্যাজুয়েট করলে এক্সপোর্টে যে ভর্তুকিগুলো দেওয়া হয় সেগুলো তো থাকতে পারবে না। কাজে ওখান থেকে তাদের যে মুনাফাটা আসতো ওইটা থেকে তারা বঞ্চিত হবে। তো সেই কারণেই আবার প্রস্তুতি নাই, আমাদের দক্ষ শ্রমিকের অভাব, আমাদের বন্দরে লিড টাইম অনেক লম্বা, কাস্টমস প্রসিজিয়ারগুলি অনেক জটিল, গভর্নেন্সের সমস্যা আছে, আমাদেরকে সরকারকে শুল্ক দেওয়া ছাড়াও আরও অনেক খরচ করতে হয়, সিস্টেমটাকে ম্যানেজ করতে গিয়ে আমাদের অনেক খরচ বেড়ে যায়। ওগুলো ঠিক না হলে আমরা এই এলডিসি প্রোটেকশন থেকে বঞ্চিত হলে 2 দিক থেকেই চাপে পড়বো। সেই জন্যে তাদের এই অবস্থানটা। তো এখানে তো ধরেন সিডিপি রিপোর্টটা যদি আপনি পড়েন, সেখানে তারা পরিষ্কারভাবে অ্যানালিসিস করে দেখিয়েছে যে
যেই সমস্ত কারণের ভিত্তিতে ডেফারমেন্টটা চাওয়া হচ্ছে, সেই সব কারণ আমলে নেয়ার পরেও বাংলাদেশ প্রতিটা সূচকেই এলডিসি উত্তরণের উপরেই থাকে। কাজে ওই কারণের ভিত্তিতে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে যে চ্যালেঞ্জগুলো আসবে প্রতিযোগিতার ক্ষেত্রে, সেগুলোর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের পরেও দেখা যায় যে স্টিল বাংলাদেশ গ্র্যাজুয়েট করে যায়। কাজে মার্জিনটা অনেক কমফোর্টেবল। সেখানে তারা বলছে যে এই ইনফ্যাক্ট মিডল ইস্ট যুদ্ধ সহ, ট্রাম্প ট্যারিফ সহ এই সমস্ত বিষয়গুলি আমলে নেওয়ার পরেও এই ক্রাইটেরিয়াগুলোতে ইম্প্যাক্টটা, গ্র্যাজুয়েশনটা পিছিয়ে যাওয়ার মতো না, যে বাংলাদেশ আবার এলডিসি ক্যাটাগরির ভিতরে পড়ে যেতে পারে, রিভার্সাল হতে পারে। কিন্তু যেই যুক্তি তারা বলেছে যে এই সমস্ত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্যে যে ডিসরাপশনটা এখন চলছে এবং আমাদের যে রাজনৈতিক উত্তরণটা ঘটেছে জুলাইয়ের 2024-এর পরে, এই ফ্যাক্টরগুলো এসটিএস বাস্তবায়নের সক্ষমতাতে একটা প্রভাব ফেলতে পারে। সেই জন্যই তারা এই এক্সটেনশনটাকে সমর্থন করেছে, এসটিএস বাস্তবায়নের যুক্তিতে, ওই ইম্প্যাক্টের যুক্তিতে না। যে ব্যবসায়ীদের যে দুশ্চিন্তার কথা আপনি বলছেন, ওটা কিন্তু সরাসরি অ্যাড্রেস হচ্ছে না যে ওই কারণে আমরা তোমাদেরকে আরও সুযোগ দিচ্ছি। কাজে আলটিমেটলি আমাদেরকে ওই প্রস্তুতি নিতেই হবে। আমাদের আভ্যন্তরীণ বাজারেও প্রতিযোগিতা বাড়বে এবং বহির্বিশ্বেও আমরা ব্যবসা করার জন্য সরকার থেকে যে সহায়তাগুলি পেতাম সেগুলি রেখে দেওয়া দীর্ঘমেয়াদে সম্ভব হবে না। কারণ এলডিসির উত্তরণের পরে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। একটু বলবেন, আপনি বলছিলেন যে আমাদের ব্যবসার খরচ আসলে দৃশ্যমান খরচের সঙ্গে অদৃশ্যমান অনেক খরচ ব্যবসায়ীদের মোকাবেলা করতে হবে, অবকাঠামোগত সমস্যা তো রয়েছে। এগুলো তারা আসলে অভ্যন্তরীণ নগদ সহায়তা এবং বিশ্ববাজারে শুল্কমুক্ত যে ছাড়, সেটি দিয়ে তারা আসলে অনেকটা পুষিয়ে নেয়। তো এইগুলো যদি অব্যাহত না থাকে, যদি এই যে ব্যবসার খরচ যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের টিকে থাকা তো একটা সংগ্রাম তো থাকে না। সেই জন্যই তাদের চাপ সৃষ্টি করা উচিত যে এসটিএস বাস্তবায়নটা আরও দ্রুত করে। কাস্টমস মডার্নাইজেশনের যে কথা বলা হচ্ছে, এই যে সিঙ্গেল উইন্ডো যেটা চালু করা হয়েছে, যেখানে আপনার এক জায়গায় গিয়ে, আপনি যদি আমদানিকারক হন, ইম্পোর্টের সব ডকুমেন্টেশন এক জায়গায় গিয়ে সাবমিট করলে হবে, বারবার ডকুমেন্টসগুলো দিতে হবে না, বারবার প্রতিষ্ঠানগুলো অফিসে গিয়ে ধর্ণা দিতে হবে না, এবং অন্যান্য গ্যাসের সংকট নিরসন করা, বিদ্যুতের সরবরাহ নির্ভরশীল করা, এবং অন্যান্য যেগুলো রেগুলেটরি জটিলতাগুলি আছে এগুলো সহজীকরণ। এখানে তো অর্থমন্ত্রী তো প্রায় এখন বলে থাকেন যে আমরা ডিরেগুলেশন করব, ব্যাপক হারে ডিরেগুলেশন করব। কাজে এই যে বাজেটটা আসতে যাচ্ছে, সেই বাজেটে তারা সংস্কার প্রস্তাবগুলো সুনির্দিষ্ট কী পদক্ষেপের কথা বলেন সেটা এখন দেখার বিষয়। কিন্তু ব্যবসায়ীদের ওই দুশ্চিন্তার দীর্ঘমেয়াদী উত্তর হলো যে আপনারাই চাপ সৃষ্টি করেন যাতে যেই জটিলতাগুলো এবং অদৃশ্য খরচগুলো আপনাদের করতে হয় সেগুলো কমানোর জন্য সরকার বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়, বাস্তবায়নযোগ্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়।